হচ্ছে 1971-এর বদলা নিয়েছি। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সৈয়দের সংগঠনের। কি বলছে তারা? বাংলাদেশ में मोदी तू जानता है बांग्लादेश में तुझे शासन हमने दी है। স্পষ্টভাবে শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পেছনে লস্করি তৈয়বার যুক্ত থাকার কথা স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। এই ভয়াবহ সত্য ফাঁস করে দেওয়ার শাস্তি হিসেবে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল ইউনূস সরকার। জঙ্গি হামলা যে হয়েছিল সেটি তারা নিজেরাই ঘোষণা করেছে। এটা তার নাম হচ্ছে সম্ভবত হাসিব আল ইসলাম। সে পরিষ্কার করে গণমাধ্যমে বলেছে যে যদি 5ই অগাস্টের আগে তারা মেট্রো রেলে আগুন না দিত, তারা যদি পুলিশদেরকে হত্যা না করত, মানুষদেরকে হত্যা না করত, তাহলে তাদের পক্ষে এখানে সফল হওয়া সম্ভব ছিল না। আপনি হয়তো বা জেনে থাকবেন যে এই বক্তব্যের পরে তোলপাড় পড়ে যায়। তখন সবাই বলা শুরু করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কথাগুলো আগেই বলেছে, তখন তারা কানে নেয়নি। আপনি জাস্ট হাসিব আল ইসলাম যদি সার্চ দেন এবং সমন্বয়ক হাসিব আল ইসলাম সার্চ যদি আপনি গুগল দেন, তাহলেই আপনি তার ভিডিও পেয়ে যাবেন। আমি যে কথাটা বলেছি হুবহু সেই কথাটা আপনি তখন দেখতে পাবেন। ফলে যখন বিপ্লবের নাম করে, যখন অভ্যুত্থানের নাম করে, যখন আপনার রাস্তাঘাটে আগুন দেওয়া হবে একটা নির্বাচিত সরকারকে কোনো ধরনের কারণ ছাড়া, উস্কানি ছাড়া, বা যেই দাবি ছাত্ররা করেছে বলে সুদূরভাবে বলা হয়েছিল সেটা পূরণ করবার পরেও, তখন আপনাকে বুঝতে হবে যে এটি আর আন্দোলনে ছিল না, এটি আর ছাত্রদের শান্তিপূর্ণ ঘটনাতে আসলে ছিল না, তো যারা এই হত্যাকাণ্ড বা যারা এই হত্যা প্রচেষ্টা করেছে বাংলাদেশের ব্লগারদেরকে, তাদের একজনের নাম ছিল হচ্ছে সৈয়দ মোহাম্মদ রেজাউল হক। সৈয়দ মোহাম্মদ রেজাউল হক ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একজন মেজর, যাকে পরবর্তী 2011 সালে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী সাধারণত যখন কেউ কু করবার চেষ্টা করে, এই ধরনের ঘটনা ঘটাবার চেষ্টা করে, আর সাধারণত আইএসপিআর থেকে এগুলো আসলে কখনো বলা হয় না, কোর্ট মার্শাল বা আর্মি পেছন থেকে কাজগুলো করে, শাস্তি দেওয়ার ব্যাপারগুলো। কিন্তু অদ্ভুত ভাবে যে ঘটনাটা আমাদের সামনে তখন চলে আসে, 2011 সালে আইএসপিআর এর তরফ থেকে হঠাৎ করে একটি সংবাদ সম্মেলন ডাকা হয় এবং পরিষ্কার করে বলা হয় সৈয়দ মোহাম্মদ রেজাউল হক এই লোকটিকে বরখাস্ত করা হয়েছে কারণ সে আরো কিছু সেনাবাহিনীর সদস্য সমন্বয়ে কু করবার চেষ্টা করেছিল। কেমন? তো মজার ব্যাপার হচ্ছে যে কিছুদিন আগে, এটা সম্ভবত মাসখানিক হবে, সে একটি অডিও বার্তা দেয়, অডিও সাক্ষাৎকার দেয় জুলকার নাইন সায়ের নামে আরেক ভদ্রলোককে। যেই অডিও বার্তা, জুলকার নাইন সায়েরও আপনার এই জঙ্গি হামলার সাথে ওতপ্রোতভাবে জড়িত একজন ব্যক্তি। তো এই জুলকার নাইন সায়েরকে দেওয়া সাক্ষাৎকারে এই জিয়াউল হক বলে, স্বীকার করে যে সে বেঁচে আছে, কারণ এতদিন মানুষ অনেকে জানতো যে সে মারা গেছে বা সে আয়নাঘর নামে কথিত কোনো ঘরে আছে, এই ধরনের কথা ছড়ানো হয়েছিল। তো আপনি যদি জিয়াউল হক সাক্ষাৎকার দেখেন, আপনি 3টি পর্বের সাক্ষাৎকার দেখতে পাবেন, যেখানে সে অদ্ভুত ভাবে স্বীকার করতে থাকে যে 2011-12 সালে তাকে যে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছিল সেটি একটি প্রধানমন্ত্রীকে টপল করতে চেয়েছিল সেটির কারণে, এবং সে সেটা স্বীকার করে যে ইয়েস হি ট্রাইড, নাম্বার 1। নাম্বার 2, সে বলছে যে ব্লগার হত্যার কথা আসলে ওইখানে আসেনি। নাম্বার 2, সেটা বলছে যে এই ঘটনার পরেও সে যাতে সেনাবাহিনীতে তাকে ফেরত দেওয়া হয়, এই জন্য ওয়াকারকে, অর্থাৎ যে এখন যে জঙ্গি প্রধান আছে, তাকে বলছে যে আমি আপনার সন্তান সম, আমাকে কি আপনি এখানে ফিরিয়ে নেবেন না, আমার আগের সম্মানটা আপনি ফিরিয়ে দেবেন না, এই কথা ওপেনলি সে বলছে। এবং এই লোকটি জানেন যে আমেরিকা $5 মিলিয়ন তাকে খোঁজার জন্য অলমোস্ট ঘোষণা করেছে। আপনি যদি একটু ইন্টারনেটে সার্চ করেন যে $5 মিলিয়ন অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে এই জিয়াউল হকের জন্য, যাকে অভিজিৎ রায়ের, ওয়ান অফ দা বিখ্যাত মুক্তমনা লেখক অভিজিৎ রায়, আমেরিকা প্রবাসী, তাকে হত্যা করবার জন্য এই মূল্যমান বা এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছিল। তাহলে যেই লোকটি প্রকাশিত জঙ্গি আনসারুল্লাহ বাংলা টিম বা আনসারুল্লাহ বাহিনীর প্রধান, আপনারা নিশ্চয়ই সাম্প্রতিক সময় কলকাতা কেন্দ্রিক আনসারুল্লাহ বাহিনীর নাম শুনেছেন যে 8 জনকে গ্রেফতার করা হয়েছে, সংশ্লেষ আছে, এর আগেও আরো 2 জন গ্রেফতার হয়েছিল আজকে থেকে প্রায় 6-7 বছর আগে। এবং আমি নিশ্চিত যে আপনারা এই বাহিনীটির নাম শুনেছেন। এই আনসারুল্লাহ বাহিনীর প্রধান হচ্ছে এই সৈয়দ জিয়াউল হক। এই লোকটি প্রকাশ্যে বলছে যে 5ই অগাস্টের আগে যেই পুরো ঘটনাটা ঘটেছে তার পুরো টিম
এখানে জড়িত ছিল। শুভ আফ্রিদি নিজে ওপেনলি স্বীকার করেছে সে কিভাবে স্নাইপার হিসেবে কাজ করেছিল, তার একটা পুরো দল কিভাবে আপনার হত্যাকাণ্ডে জড়িত ছিল, এবং সে বলেছে যে আমাদের দল যদি কাজ না করতো তাহলে কোনোভাবেই এই 5ই অগাস্টের ঘটনাটা ঘটা সম্ভব হতো না, কারণ আমাদের ছিল প্রশিক্ষিত স্নাইপার ছিল। একদম প্রকাশ্যে বলছে 1971-এর বদলা নিয়েছি। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়া নিয়ে দাবি সন্ত্রাসী হাফিজ সইদের সংগঠনের। কি বলছে তারা? সেই প্রতিবেদনে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের নেপথ্যে কি সন্ত্রাসী হাফিজ সইদের নিষিদ্ধ সংগঠন জামাত উদ দাওয়া? শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা এবং বাংলাদেশের ত্যাগের প্রায় 9 মাস পর এই প্রশ্নই উস্কে দিয়েছে এই সংগঠনের কয়েকজন নেতা। তারা দাবি করেন গত বছর বাংলাদেশে যে বিশাল বিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন তাতে তাদের সংগঠনের ভূমিকা ছিল, অর্থাৎ পাকিস্তানের এই জঙ্গি সংগঠনের ভূমিকা ছিল, এমনটা তারা দাবি করেছে। হাফিজের সংগঠনের নেতা সাইফুল্লাহ কাসুরি এবং দেশের সন্ত্রাসী খাতায় অভিযুক্ত মুজাম্মিল হাশমি দাবি করেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়া হয়েছে। কাসুরির কথায় 1971 সালে যখন পাকিস্তান ভেঙে যায় তখন আমার বয়স ছিল মাত্র 10 বছর। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেছিলেন যে তিনি এর পরে যেটা বলছে তারা হচ্ছে ঘোষণা করেছিলেন তিনি দ্বিজাতিকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছেন। আমরা 1971 সালের প্রতিশোধ নিয়েছি, এমনটা তারা বলছে। লাহোর থেকে 400 কিলোমিটার দূরে রহিম ইয়ার খানের সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় কাসুরি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করেন। সেখানে তিনি স্বীকার করেন সেই সময় মুরিদকেতে ভারতীয় বিমান হামলায় তার দাদা খুন হয়েছিলেন, আমাকে তার শেষকৃত্যে যেতে দেওয়া হয়নি, এমনটাও বলেন তিনি। পহেলগাঁও হত্যাকাণ্ডের মূল চক্রী হিসেবেও জড়িয়েছিল কাসুরির নাম। ভারতীয় গোয়েন্দা সূত্র দাবি করায় গত 22 এপ্রিল পহেলগাঁও হত্যাকাণ্ডে ছিল কাসুরির মস্তিষ্ক প্রসূত কর্মকাণ্ড। সেই প্রসঙ্গ টেনে কাসুরি সেখানে বলেছেন, পহেলগাঁওয়ে যখন ঘটনা ঘটে তখন আমি আমার নির্বাচনী এলাকায় ছিলাম। ভারত আমাকে এই হামলার মূল ষড়যন্ত্রকারী হিসেবে ঘোষণা করেছে, তবে আমরা মৃত্যুকে ভয় পাই না। এই যে কাসুরি এবং তার অন্যান্য নেতারা যে কথা বলেছেন, এরকম একটা ভিডিও কয়েকদিন হলে ভাইরাল হতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে এরকম কথা বলতে শোনা যাচ্ছে যে 71-এর প্রতিশোধ নিয়েছি। 71-এর প্রতিশোধ তারা কিভাবে নিল? 71-এর সঙ্গে হ্যাঁ, ভারত 71 সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করেছিল। ইন্দিরা গান্ধী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এবং সেই পাশে না দাঁড়ালে আমাদের বিজয়টা হয়তো আরো অনেক বেশি ডিলে হতো। ভারত আমাদেরকে নানাভাবে অস্ত্র, গোলা বারুদ, খাদ্য সহযোগিতা, আমাদের যে প্রায় 1 কোটি শরণার্থীকে খাওয়ানো, এই কাজগুলো ভারত করে বাংলাদেশের বিজয়ে অনন্য ভূমিকা পালন করেছিল। সেই কথাই কি কাসুরি এখন বলার চেষ্টা করলেন যে সেই যুদ্ধে তার দাদা নিহত হয়েছেন এবং সেই যুদ্ধের নেতৃত্ব যেহেতু বঙ্গবন্ধু দিয়েছিলেন, তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার এই ক্রেডিট তিনি নিতে চাইলেন? এই ঘটনার পেছনে জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পেছনে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কি কোনো হাত ছিল আদৌ? যে ঘোষণা তারা দিল, আমার মনে হয় যে বাংলাদেশের সরকারের তরফ থেকে এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যারা স্টেক হোল্ডার তাদের পক্ষ থেকে শক্ত অবস্থান নেওয়া উচিত। ব্যাপারটা পরিষ্কার করা উচিত যে এই আন্দোলনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর কোনো সহযোগিতা ছিল না। তারা এই আন্দোলনে যে বিভিন্ন ধরনের গোলাবারুদ বিভিন্নভাবে মিস ইউজ হয়েছে, স্নাইপার, 7.2 বুলেট, এগুলো কোত্থেকে আসলো, এরকম আলোচনা চতুর্দিকে হয়েছে। 7.2 বাংলাদেশ আর্মিও ব্যবহার করে না, এরা পাকিস্তানে ব্যবহৃত হয়, এরকম নানা আলোচনা কিন্তু আন্দোলনের পরপরই হয়েছে। বিভিন্ন জনের মারা যাওয়ার টেকনিক, স্নাইপার দিয়ে মেরে ফেলা, এই ঘটনাগুলো যখন আমরা আন্দোলনের মধ্যে দেখেছি তখন আন্দোলনকে অনেকে নানাভাবে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।
এবং সেটার সঙ্গে যদি এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর এই কথাকে মেলানো যায়, তাহলে অনেকে তো বলতেই পারেন, অভিযোগ করতেই পারেন যে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সেখানে হাত ছিল এবং অংশগ্রহণ ছিল। আমার মনে হয় যে সরকারের একটা পরিষ্কার অবস্থান ব্যাখ্যা করা উচিত। এই ব্যাপারটা খুব ছেলে খেলার ব্যাপার না, ব্যাপারটা খুবই ভয়াবহ ব্যাপার। আন্দোলন সংশ্লিষ্ট সবারও উচিত এই ব্যাপারটা খোলাসা করে স্পষ্ট বিবৃতি দেয়া যে আমাদের এই আন্দোলনের সঙ্গে পাকিস্তানি জঙ্গি কোনো গোষ্ঠীর কোনো সম্পর্ক ছিল না। তাহলেই ব্যাপারটা পরিষ্কার হবে। তা না হলে পাকিস্তানি এই জঙ্গি গোষ্ঠী যেটা আনন্দবাজার বলছে এবং তাদের বরাত দিয়ে এবং এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাদের দাবি প্রতিষ্ঠিত হয়ে গেলে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল স্পিরিট, সেই মূল স্পিরিট ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, বিতর্কিত হবে। তাতে করে কারোরই তেমন কোনো লাভ হবে না। আখেরে কোনো না কোনো দিন এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে আওয়ামী লীগ পরিবর্তিত পরিস্থিতি যদি তাদের সামনে আসে, তাহলে অন্যরকম প্রতিশোধের নেশায় মত্ত হয়ে যেতে পারে। সেরকম ঘটনা দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। দর্শক, আপনার কি মনে হয় যে পরিস্থিতির বর্ণনা দিচ্ছে আনন্দবাজার, তার সঙ্গে সত্যের কি বিন্দুমাত্র কোনো সংযোগ রয়েছে? শুধুমাত্র মিথ্যা খবরই কি দেয়া হচ্ছে? এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী যে ঘোষণা দিয়েছে, যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেইগুলো কি মিথ্যা এআই দিয়ে তৈরি, প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে? দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনাটা আমরা আজকে দেখেছি। এই ঘটনা টেলিভিশনের মাধ্যমেও সারা বিশ্ব দেখেছে। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন পাকিস্তান থেকে একটা ভয়াবহ খবর বেশ নাড়া দিয়েছে। পাকিস্তানের একটি জঙ্গি গোষ্ঠী জুলাই আন্দোলনের জুলাই আগস্ট যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে নিজেদের অর্জন হিসেবে ঘোষণা করেছে এবং তারা ৭১-এর প্রতিশোধ নিয়েছে এমনটা ঘোষণা করেছে। এই খবর গণমাধ্যমে উঠে এসেছে এবং গণমাধ্যমে উঠে আসা এই খবর যদি সত্যি হয়, তাহলে সেটা সত্যি সত্যি বড় আতঙ্কের খবর।